নমস্কার বন্ধুরা, আমি ভাবনা এসে গেছি তোমাদের জন্য ৩২ সিংহাসনের পরবর্তী গল্প নিয়ে। বাইরে তো প্রচণ্ড গরম। তোমরা সবাই ভালো আছো তো? গরমে কিন্তু অনেক বেশি করে জল খেও, আর যত পারো ফল খেও, তাহলে দেখবে শরীরটা অনেকটাই ভালো থাকবে আর তোমার স্কিনটাও সুন্দর থাকবে। চলো তাহলে আজকের গল্প শুরু করা যাক। একদিন হঠাৎ তাল বেতাল, নারায়ণ আর লক্ষ্মী তিনজনে মিলে রাজা বিক্রমাদিত্যর পরীক্ষা নেবেন বলে ঠিক করলেন। রাজা বিক্রমাদিত্য ঘুমোতে যাচ্ছিলেন। এমন সময় তাল বেতাল সেই রাতের বেলায় তার ঘুম ভাঙিয়ে বললেন, মহারাজ, আপনার রাজ্যে এক সরলা নারীর ওপর ভীষণ অত্যাচার হচ্ছে। রাজা বিক্রমাদিত্য শয্যা থেকে উঠে জিজ্ঞাসা করলেন, কোথায়? তাল বেতাল বললেন, উজ্জয়িনীর শেষ প্রান্তে দেবগ্রামে। সম্ভবত টাকা কড়ির দরকার হতে পারে, সেই আশা করে মহারাজ কী করলেন, কিছু টাকা পয়সা নিয়েই বেরোলেন। টাকা পয়সা নিয়ে বেরোলেন, কিন্তু কোনো সৈন্য সামন্তকে আর ডাকবার প্রয়োজন মনে করলেন না। কারণ রাজা বিক্রমাদিত্য নিজেই এতখানি বীর ছিলেন, আর তিনি জানতেন যে কোনো বিপদে আপদে তাকে রক্ষা করবার জন্য দেবতারা, তাল বেতাল সবাই এসে উপস্থিত হবে প্রয়োজনে। যাই হোক, রাজা চলেছেন উজ্জয়িনীর জঙ্গলের মধ্যে দিয়ে। হঠাৎ করে সেখানে ডাকাত দল। রাজা তো অবাক, এও কি সম্ভব যে উজ্জয়িনীতে, তাও আবার উজ্জয়িনীর জঙ্গলে ডাকাত রাজ চলছে রাজা বিক্রমাদিত্যের অলক্ষ্যে। কিন্তু তাই হলো। রাজা বিক্রমাদিত্য কি আর করেন, ডাকাতদের বললেন, কি দাবি তোমাদের জানাও। ডাকাতরা সঙ্গে সঙ্গে তার সমস্ত টাকা কড়ি কেড়ে নিলেন। এখন রাজা নিঃস্ব। তখন তিনি আবার দেবগ্রামের দিকে ছুটলেন। তারপর একটা সময় যখন দেবগ্রামে এসে পৌঁছলেন, তখন প্রায় রাত শেষের মুহূর্তে, কিন্তু তখনও সূর্যের আলো ফোটেনি। তো তখন দেখতে পেলেন একজন জোয়ান পুরুষ এক পরমা সুন্দরী রমণীকে নির্দয়ভাবে প্রহার করে চলেছেন, আর সেই রমণীর শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। এখন রাজা তো অবাক, এরকম করে একজন রমণীকে একজন পুরুষ মানুষ কেন হঠাৎ করে প্রহার করছে সেটাই বুঝতে পারলেন না। তখন রাজা স্থির থাকতে না পেরে রমণীকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি এরকম নির্যাতন সহ্য করছো, সত্য করে বলো। রমণী বললেন, আমি ধনপতি সওদাগরের স্ত্রী। আমার স্বামী এই লোকটির কাছ থেকে অনেকগুলি টাকা ধার নিয়েছে, নির্দিষ্ট দিনের মধ্যে টাকা পরিশোধও করতে পারেনি। এখন প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে এই অত্যাচার সহ্য করতে হচ্ছে মহারাজ। রাজা অবাক। লোকটি বললেন যে, তুমি এখানে কি করছো? আমার কাজে বাধা দিও না, এক্ষুনি এখান থেকে চলে যাও। তখন রাজা তাকে বললেন, টাকা যে নিয়েছে তুমি তাকে কিছু বলছো না, অথচ তার স্ত্রীকে প্রহার করে চলেছ। তখন
সেই পুরুষ মানুষটি বললেন যে এই তো আমাদের মধ্যে ডিল হয়েছিল আর কি, এটাই আর কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রাপ্য টাকা সময় মতো না পেলে আমি এই শাস্তিই দেব। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, ঠিক আছে, অর্থের প্রয়োজন তো, চলো আমি তোমাকে অর্থ দেব। আমি টাকা পয়সা নিয়েই আসছিলাম, কিন্তু রাস্তায় ডাকাত দল আমার সব টাকা পয়সা কেড়ে নিয়েছে, সুতরাং আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নেই। তুমি চলো আমার সঙ্গে আমার রাজপ্রাসাদে, সেখানে গেলেই আমি তোমায় টাকা দিয়ে দেব, কিন্তু তুমি এইভাবে কোনো নারীকে আমার রাজ্যে অন্তত প্রহার করো না। আম, তখন সেই পুরুষ মানুষটি বললেন যে না, আমি তো আপনার রাজপ্রাসাদে যেতে পারবো না মহারাজ, আমি এই স্থানে এক্ষুনি টাকা চাই। তখন মহারাজ বললেন, ঠিক আছে, তাহলে আমাকে খবর পাঠাতে হবে বা আমাকে গিয়ে নিয়ে আসতে হবে, সেইটুকু সময় আমাকে দাও। তখন বলছে, না, আমি যা সময় দেওয়ার আমি তো সময় দিয়ে ফেলেছি, আমাকে এক্ষুনি প্রহার করে শাস্তি দিয়ে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আমার আরও অনেক কাজ আছে। তখন মহারাজ বিক্রমাদিত্য বললেন, তাহলে বুঝতে পেরেছি, টাকা পয়সা সবই তোমার মানে অজুহাত মাত্র। তুমি শুধুমাত্র এই রমণীকে প্রহার করে নিজের মানসিক কোনো চাহিদা পূরণ করছো। তুমি মনের দিক থেকেই একজন অসুস্থ মানুষের পরিচয় দিচ্ছ। তখন সেই পুরুষ মানুষটি বলছেন যে এত কথা শুনবার সময় নেই মহারাজ, আপনি বলুন, আমি শাস্তি দেব। এই রমণী যদি শাস্তি না দিতে হয়, তাহলে আপনি আপনার বস্ত্র খুলে ফেলুন, আপনার পিঠে আমি 25 ঘা বেত মারব। রাজা আর কি করণীয় বললেন, ঠিক আছে, তাহলে সেই হোক, তাতে যদি তোমার মন শান্ত হয়, তাতে যদি প্রতিশ্রুতি রক্ষা হয়, তাহলে আমি তাই করব। সুতরাং মহারাজ বিক্রমাদিত্য নিজের পোশাক খুলে ফেললেন এবং ঋণ পরিশোধের প্রতিশ্রুতি মতো তাকে সেই পুরুষ মানুষটি 25 ঘা বেত মারল। এইবারে যখন 25তম বেত মারা হলো বিক্রমাদিত্যের পিঠে, তখন হঠাৎ করে সেই সুন্দরী রমণী হেসে ফেললেন। তাকে হাসতে দেখে মহারাজ খানিকটা অবাক হলেন, কিন্তু তারপরেও নিজেকে সামলে নিলেন, এই ভেবে যে এর আগেও তো দেবতারা এবং তাল বেতাল এবং অনেকেই আমাকে নানান রকমভাবে পরীক্ষা নিয়েছেন, তাহলে বোধহয় এই ঘটনার পিছনেও কোনো সেরকমই কিছু রয়েছে। তো একেবারেই তাই, তখন লক্ষ্মীনারায়ণ একেবারে যুগলে স্বরূপে স্বমহিমায় রাজার সামনে উপস্থিত হলেন। বললেন, মা লক্ষ্মী বললেন, মহারাজ, ধন্য আপনার সহ্য গুণ। কোথায় সারাদিনের পরিশ্রমের পরে একটু বিশ্রাম করতে যাচ্ছিলেন, তখন আপনি আমার বিপদের কথা শুনে এখানে ছুটে এলেন। তো যাই হোক, তখন নারায়ণ বললেন যে আপনাকে জঙ্গলে যারা আক্রমণ করেছিল তারা কোনো ডাকাত বা দস্যু দল নয়, তারা আসলে বিষ্ণুদূতের দল, আর আমি হলাম গিয়ে নারায়ণ, আর ইনি আমার পত্নী মা লক্ষ্মী। তখন মহারাজ বিক্রমাদিত্য হেসে ফেললেন এবং ভূমিতে লুটিয়ে তাদেরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং মা লক্ষ্মী বললেন যে মহারাজ, আপনি পরীক্ষায় তো সাফল্য লাভ করেছেন, তো আপনার পুরস্কার এটাই যে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার কোনো দিন কোনো কষ্ট থাকবে না। তারপরে লক্ষ্মীনারায়ণ অন্তর্ধান হলেন আর রাজা বিক্রমাদিত্য তার রাজপ্রাসাদে ফেরত গেলেন। বন্ধুরা, কালকে জানো তো
মে দিবস, তাই কালকে থাকছে আমাদের গল্প আসনে একজন ভীষণ বিখ্যাত একজন শ্রমজীবী মানুষের গল্প। তো তোমরা শুনতে ভুলো না কিন্তু। আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এরকম এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কী কী নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।